মুগডাল থেকে সেমাই দড়িতে তখন একজন কারিগর আছেন যিনি 50 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী শিল্পকে সংরক্ষণ করে আসছেন। ছিয়াওপি চিঠির মাধ্যমে তুলে ধরা এই সম্পর্কের চিত্রায়ন যা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছে। 2026 সালের প্রথম ত্রিমাসিকে চীনের মাজা রপ্তানিতে অভূতপূর্ব উল্লম্ফন দেখা গেছে। বিশ্বের বৃহত্তম ডালাঘোড়ার ভাস্কর্য হিসেবে পরিচিত এই ডালাঘোড়াটি আ কালচারাল জার্নি হোয়ার দ্য ডালা হর্স এনকাউন্টার্স চাইনিজ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ শীর্ষক প্রদর্শনীর প্রধান আকর্ষণ। বাহরাইনের রাজধানী মানামারে অবস্থিত বাহরাইন বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বাহরাইনের তরুণদের মধ্যে চীনা ভাষা ও সংস্কৃতি শেখার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি উঠে আসে। হাজার বছরের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর এক বৈচিত্র্যময় সংস্কৃতি, এর সঙ্গে মিলেমিশে গেছে আধুনিকতা, প্রযুক্তির উৎকর্ষতার কথা সে তো বলাই বাহুল্য। আর এত কিছুকে ধারণ করে আছে এক অপরূপ নৈসর্গ। প্রিয় দর্শক, বলছি চীনের কথা। দ্য গ্রেট ওয়াল শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সাকিব সিকান্দার। জানবো চীনের সংস্কৃতির নানা খবর। মুগডাল থেকে সেমাই দড়িতে তখন একজন কারিগর আছেন যিনি 50 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী শিল্পকে সংরক্ষণ করে আসছেন। প্রথমে একটা সেমাইয়ের গল্প। ঠিকই শুনেছেন, মজার খাবার সেমাই। ঈদ থেকে শুরু করে পূজা পার্বণ বা যে কোনো উৎসবে অথবা এমনিতেই সেমাই এক উপাদেয় খাবার। তবে এখন যে সেমাইয়ের গল্প শুনবেন সেটা কিন্তু যেন তেন নয়। চীনে এই সেমাই প্রথমবার মানুষের পাতে ওঠে সেই 300 বছর আগে। এখন যিনি সেমাইটির ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রেখেছেন তার কাছে আমাদের নিয়ে যাবেন বেইজিংয়ের সহকর্মী ওয়াং চি চেন অনুপমা। চীনে এক ধরনের সেমাই আছে যা এর অনন্য স্বাদের কারণে চীনে এমনকি বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি চীনের একটি ঐতিহ্যবাহী খাবার, লংখৌ সেমাই। সবুজ মুগডাল কিভাবে এত স্ফটিক স্বচ্ছ সেমাইয়ে পরিণত হয়? চীনের শান্তং প্রদেশের জাওয়ান শহরে মুগডাল থেকে সেমাই দড়িতে তখন একজন কারিগর আছেন যিনি 50 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী শিল্পকে সংরক্ষণ করে আসছেন। কোলানথাং লংখৌ সেমাই তৈরির ঐতিহ্যবাহী কৌশল জানান। আমার শুটিং পরিকল্পনা জানতে পেরে তিনি খুব ভোরেই কর্মশালায় আসেন। তার শেখানো বিষয়ের প্রস্তুতি নিতে বলেন। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর সবুজ মুগ ডাল ততক্ষণে নরম হয়েছে। ঠিক তখনই পাত্রটি গরম করার পালা। মাস্টারগো এর সাথে কথা বলার সময় আমি খেয়াল করি যে তিনি শুধু একজন পাচক নন, বরং একজন রসায়নবিদ এর মতো, যিনি সঠিকভাবে সেমাই তৈরির প্রতিটি ধাপে সবুজ মুগ ডালের রূপান্তরের খুঁটিনাটি ব্যাখ্যা করতে পারেন। আপনি কি কোনো টক গন্ধ পাচ্ছেন? এটি উদ্ভিদের ভ্রূণীয় রূপান্তরের ফল। ভেজানোর সময়ে সবুজ মুগ ডালের মধ্যে বড় আণবিক পুষ্টি উপাদান ভেঙে যায় এবং মানুষের জন্য উপকারী অম্লীয় পদার্থ উৎপন্ন হয়। নরম হওয়া মুগ ডাল পাথরের তৈরি বিশেষ পাত্রে পিষলেই মন্ডে পরিণত হয়। এই কাজের জন্য 4 জন লোকের ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। বেতের সুষম প্রবাহ নিশ্চিত করতে সবাইকে সঠিক ছন্দে পা ফেলতে হয়। এরপর স্টার্চ ও পেস্ট আলাদা করার জন্য মিশ্রণটিকে ছেঁকে ঠিটিয়ে নিতে হয়। শিক্ষককে বললেন, লংখৌ সেমাইয়ের মসৃণ ও চিবিয়ে খাওয়ার মতো গঠন তৈরির পেছনে 3টি মূল কৌশল কাজ করে।
龙口粉丝的制作机一共是105道。 লঙ্ঘ সেমাই তৈরির প্রক্রিয়ায় মোট 105টি ধাপ রয়েছে। এগুলোর মধ্যে 3টিকে মূল ধাপ বলা যেতে পারে। আর এই 3টি মূল ধাপ হচ্ছে উদ্ভিদের রূপান্তর, স্টার্চের অধঃক্ষেপণ ও গাঁজন, পেস্ট ও পানির সর্বোত্তম অনুপাত নিশ্চিতকরণ। 300 বছর ধরে আমরা এই 3টি মূল ধাপ ধরে রেখেছি। সেমাই তৈরির প্রক্রিয়ায় অংশগ্রহণের পর এই সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুৎপাদন করতে প্রয়োজন শারীরিক শক্তি, সুক্ষমতা, অভিজ্ঞতা এবং দিনের পর দিনের অবিচল নিষ্ঠা। ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করে নরম সেমাই সংগ্রহ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। যখন চামচের ছিদ্রপথে নরম সেমাই বের হতে থাকে, তখন কর্মীরা সেগুলোকে ঠান্ডা করে শুকিয়ে নেন। পুরো প্রক্রিয়া জুড়ে মাস্টারকো এবং তার শিষ্যরা সাবলীল ও সুশৃঙ্খলভাবে সহযোগিতার ভিত্তিতে কাজ করেন। এটি দীর্ঘকালের চর্চার ফল। তাদের অধ্যবসায়ের কারণেই এখন আমাদের টেবিলে এই সুস্বাদু খাবার পাওয়া যায়। তিনশত বছর আগে জাওয়ান শহরের লোকেরা প্রথম লঙ্ঘ সেমাই তৈরি করেছিলেন। 300 বছর পরে সেমাই উৎপাদন কেবল একটি ঐতিহ্যবাহী শিল্প হিসেবে সংরক্ষণ করা হয়নি, বরং একটি মানসম্মত কারখানা উৎপাদন প্রক্রিয়াতেও প্রবেশ করেছে। মাস্টার কোড 3টি মূল ধাপের ভিত্তিতে আধুনিক যন্ত্রপাতি পুনরাবৃত্তিমূলক ও শ্রমসাধ্য হস্তচালিত প্রক্রিয়াগুলোকে প্রতিস্থাপন করছে। মানসম্মত তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীবাণুমুক্ত উৎপাদনের মাধ্যমে এটি কেবল ঐতিহ্যবাহী সেমাইয়ের আসল স্বাদ ও গুণগত মানই বজায় রাখে না, বরং উৎপাদন দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। আধুনিক শিল্পের সহায়তায় এই সাংস্কৃতিক খাবার কর্মশালা থেকে বেরিয়ে সারা চীনে এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে। লঙ্ঘ সেমাই 100 বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে মানুষের দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করে। শিল্পের কাছে বিদ্যা হস্তান্তর থেকে শুরু করে বিশ্বখ্যাত খাবারে পরিণত হওয়া পর্যন্ত 300 বছরেরও বেশি সময় ধরে লঙ্ঘ সেমাই আমাদের জীবনকে সমৃদ্ধ করে আসছে। ছিয়াওপি চিঠির মাধ্যমে তুলে ধরা এই সম্পর্কের চিত্রায়ন যা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছে। চিঠি কতটা যে শক্তিশালী ও জীবনের অংশ হয়ে উঠতে পারে তা দেখানো হয়েছে একটি সিনেমায়। 19 ও 20 শতকে বিদেশে থাকা চীনারা স্বদেশে অর্থ পাঠাতেন, সঙ্গে প্রিয়জন পরিবারের কাছে একটা চিঠিও জুড়ে দিতেন। যে চিঠিটা পাঠাতেন তাকে বলা হতো ছিয়াওপি। এই ছিয়াওপিগুলোকে ইউনেস্কো তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। এইসব চিঠি ও অনবদ্য এক কাহিনী নিয়ে নির্মিত ডিয়ার ইউ নাড়িয়ে দিয়েছে গোটা চীন, পুরো বিশ্ব। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে সিনেমাটি মুক্তির দিনটিও ছিল দেখার মতো। বিদেশে বসবাসকারী চীনা অভিবাসী ও তাদের ছাওশান অঞ্চলের এক পরিবারের সদস্যদের মধ্যে আবেগময় সম্পর্ক উঠে এসেছে ডিয়ার ইউ চলচ্চিত্রে। ছিয়াওপি চিঠির মাধ্যমে তুলে ধরা এই সম্পর্কের চিত্রায়ন যা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছে। সিনেমার 2 তরুণ অভিনেতা বলছেন তাদের চরিত্রগুলোর দৃঢ়তা ও আশাবাদী চলচ্চিত্রটিকে দীর্ঘস্থায়ী আবেগঘন শক্তি দিয়েছে। চলচ্চিত্রে সিয়ে নানচিং চরিত্রে অভিনয় করেছেন লি সিথং, আর চেং মুশেং চরিত্রে তুলে ধরেছেন ওয়াং ইয়ানথং। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রিমিয়ারের ফাঁকে অভিনয়শিল্পীরা কথা বলেছেন চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সঙ্গে। স্বল্প বাজেটের এই চলচ্চিত্রে তুলনামূলকভাবে অপরিচিত অভিনেতারা তাদের কারিশমা দেখিয়েছেন। এর মূল বিষয়বস্তু ছিয়াওপি,
ঊনবিংশ ও বিংশ শতকে বিদেশে থাকা চীনারা স্বদেশে অর্থ পাঠানোর সঙ্গে যে চিঠি পাঠাতেন তাকে বলা হতো ছিয়াওপি। এসব চিঠি চলচ্চিত্রের প্রধান চরিত্রগুলোর মধ্যে আবেগের সেতুবন্ধন তৈরি করেছে। গল্পে দেখা যায় যুদ্ধকালীন চেং মুশেং কুয়াংতং প্রদেশের ছাওশান অঞ্চল ছেড়ে বিদেশে পাড়ি জমান এবং পরে থাইল্যান্ডে কাজ করতে শুরু করেন। তার আশা ছিল একদিন তিনি দেশে ফিরবেন। অন্যদিকে তার স্ত্রী ইয়ে শুরও দক্ষিণ চীনে একাই সন্তানদের লালন পালন করেন। বিদেশে চেং মুশেংয়ের মৃত্যুর পর থাইল্যান্ডে বসবাসকারী ছাওশান বংশোদ্ভূত নারী শিয়ে নানচি, যিনি তার বন্ধু ছিলেন, তিনি সত্য গোপন করে প্রায় 2 দশক ধরে মুশেংয়ের নামে ইয়ে শুরোর কাছে চিঠি ও অর্থ পাঠাতে থাকেন। সমুদ্রের 2 পারে অবস্থান করেও এবং কখনো সরাসরি সাক্ষাৎ না হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে চিঠি ও অকৃত্রিম যত্নের মাধ্যমে 2 নারীর মধ্যে এক নীরব কিন্তু গভীর সম্পর্ক গড়ে ওঠে। ছিয়াওপির কম পরিচিত ইতিহাসের মাধ্যমে কিভাবে তারা পারিবারিক বন্ধন ও দেশপ্রেমের বিষয়গুলো তুলে ধরেছেন এ প্রশ্নের জবাবে 2 অভিনেতা বলেন, বিদেশে থাকা চীনাদের জীবন কাহিনী এবং পাঠানো চিঠিগুলো তাদের অধ্যাবসায়, আকুলতা ও মানসিক শক্তি সম্পর্কে গভীর উপলব্ধি দিয়েছে। চলচ্চিত্রটির সবচেয়ে বেদনাদায়ক দিকগুলোর একটিতে দেখা যায় চেং মুশেং বিদেশে সারা জীবন কঠোর পরিশ্রম করছেন, খনিতে কাজ করেছেন, ত্রিচক্র যান চালিয়েছেন এবং পণ্যবাহী জাহাজে শ্রম দিয়েছেন, আর উপার্জনের প্রায় সবটাই দেশে পাঠিয়েছেন। তাদের পাঠানো ছিয়াওপি চিঠিগুলোতে থাকত বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়ার অনুরোধ, সন্তানদের শিক্ষার বিষয়ে উদ্বেগ এবং সমুদ্রপাড়ে বিচ্ছিন্ন স্বামীর স্ত্রীর ভালোবাসা ও আকুলতার বার্তা। 1979 সালে ছিয়াওপি সেবাগুলো ব্যাংক অব চায়নার অধীনে একীভূত ব্যবস্থাপনায় আনা হয়। পরে 2013 সালে ইউনেস্কো ছিয়াওপি সংরক্ষণাগারকে তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। শুভ আনোয়ার, CMG বাংলা। 2026 সালের প্রথম ত্রিমাসিকে চীনের মাজা রপ্তানিতে অভূতপূর্ব উল্লম্ফন দেখা গেছে। মাচা চায়ের কথা শুনেছেন তো, কিন্তু এই চোখ জুড়ানো সবুজ মাচা দিয়ে কি না হয়। দারুণ পুষ্টিকর এই উদ্ভিজ্জ খাদ্য কিন্তু বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। আর এ গ্রহের বৃহত্তম মাচা উৎপাদনকারী দেশ হলো চীন। এই সুপারফুডের নানা চমকপ্রদ তথ্য ও অর্থনৈতিক অবদানের কথা তুলে ধরছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী লাবণ্য লিলি। প্রিয় দর্শক, মাজা আইসক্রিম, ঘন মাজা পানীয়, মাজা সুইস রোল, গ্রীষ্মের শুরুতে রাস্তাঘাট প্রাণবন্ত সবুজের ছোটা নেজে ওঠে, যা ভক্তদের সতেজ ও আনন্দদায়ক অনুভূতি দেয়। এক চিমটি মাজা গুঁড়ো দিয়ে আসলে কতটা বড় বাজার তৈরি করা যায়। 2026 সালের প্রথম ত্রিমাসিকে চীনের মাজা রপ্তানিতে অভূতপূর্ব উল্লম্ফন দেখা গেছে। চীনের প্রধান মাজা উৎপাদনকারী অঞ্চল হিসেবে জেজিয়াং প্রদেশ প্রথম ত্রিমাসিকে 1241.97 টন মাজা রপ্তানি করেছে, যার মূল্য ছিল 140 মিলিয়ন ইউয়ান। এই পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় 7.3 গুণ বা 730% বেশি, যা বাজারের প্রত্যাশাকে বহুগুণে ছাড়িয়ে গেছে। অতীতে বৈশ্বিক মাজা শিল্প দীর্ঘদিন ধরে জাপানের নিয়ন্ত্রণে ছিল, যার ফলে চীনে অভ্যন্তরীণ বাজার সম্পর্কে সচেতনতা কম ছিল এবং চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরণ ছিল ক্ষুদ্র পরিসরে, যা চাষিরা ঐতিহ্যবাহী সবুজ ও কালো চা চাষ করতে বেশি পছন্দ করতেন। কিন্তু এখন চিত্রটি সম্পূর্ণ পাল্টে গেছে। বিশ্বজুড়ে 54টি দেশ অঞ্চল থেকে প্রচুর অর্ডার এসেছে এবং জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ পূর্ব এশিয়া সহ নানা বাজারে 2027 সাল পর্যন্ত অর্ডার বুক করা হয়ে গেছে। চীনের মাজা এখন আর একটি বিশেষায়িত পণ্য নয়,
বরং এটি বিশ্বব্যাপী স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক ভোক্তা বাজারে এক অপ্রত্যাশিত সম্ভাবনাময় পণ্যে সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়েছে। চীন চায়ের জন্মভূমি, যেখানে চা চাষ ও ব্যবহারের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। চীনা মাজাস এই বিশ্বব্যাপী সাফল্যের পেছনে শুধু এর শক্তিশালী শিল্প ভিত্তি নয়, বরং ঐতিহ্যবাহী শিল্পগুলোর সক্রিয় আধুনিকীকরণও একটি বড় কারণ। নতুন চাহিদা নতুন সরবরাহের জন্ম দেয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিশ্বব্যাপী ঢেউ এবং নতুন ধরনের চা পানীয়ের জনপ্রিয়তার কারণে ভোক্তাদের খাদ্যাভ্যাসের ধারণায় গভীর পরিবর্তন আসছে। সুপারফুড হিসেবে প্রশংসিত মাজা স্বাস্থ্য, শক্তি এবং সৌন্দর্যের জন্য ভোক্তাদের জটিল চাহিদাগুলো নিখুঁতভাবে পূরণ করে। সরবরাহ ও চাহিদা উভয়ের পরিবর্তনকে তীক্ষ্ণভাবে উপলব্ধি করে চীনের কিছু ঐতিহ্যবাহী চা উৎপাদনকারী অঞ্চল মাজা শিল্পের সুযোগ কাজে লাগাতে ও বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে দ্রুত তাদের সরবরাহ শৃঙ্খল উন্নত ও শক্তিশালী করেছে। চায়ের পুনরুজ্জীবনের পাশাপাশি চা পানীয়, খাদ্য এবং কৃষি পর্যটনের মতো নতুন মাজা প্লাস ভোগের ক্ষেত্রগুলোর ক্রমাগত বিকাশ এই শিল্পের প্রতিযোগিতামূলক ক্ষমতাকে কার্যকরভাবে বৃদ্ধি করছে। চীনের উৎকৃষ্ট কৃষি পণ্যের রপ্তানি একটি বৃহৎ কৃষি প্রধান দেশ থেকে শক্তিশালী কৃষি রাষ্ট্রে চীনের রূপান্তরের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সম্প্রতি চায়না এগ্রিকালচারাল আউটলুক রিপোর্ট 2026-2035-এ উল্লেখ করা হয়েছে যে আগামী 10 বছরে বৈচিত্র্যময় খাদ্য সরবরাহ ব্যবস্থা আরও উন্নত হবে এবং কৃষি পণ্যের সরবরাহ ও চাহিদা একটি নতুন গতিশীল ভারসাম্যের পর্যায়ে প্রবেশ করবে। আশা করা হচ্ছে আরও বেশি ছোট কিন্তু চমৎকার চীনা কৃষি পণ্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করবে এবং বিশেষ ভোজন রসিকদের টেবিলকে সমৃদ্ধ করতে কার্যকর অবদান রাখবে। CMG বাংলা, বেইজিং থেকে। বিশ্বের বৃহত্তম ডালাঘোড়ার ভাস্কর্য হিসেবে পরিচিত এই ডালাঘোড়াটি আ কালচারাল জার্নি হোয়ার দ্য ডালা হর্স এনকাউন্টার্স চাইনিজ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ শীর্ষক প্রদর্শনীর প্রধান আকর্ষণ। বুক চিতে দাঁড়িয়ে আছে বিশাল এক ঘোড়া, কাঠের তৈরি। একে বলা হয় ডালা ঘোড়া। অসাধারণ এই ঘোড়া চীন ও সুইডেনের কারুশিল্পীদের সাংস্কৃতিক বিনিময়ের এক বিমূর্ত প্রতীক হয়ে দেখা দিয়েছে। ঘুরে আসব স্ক্রিনে। চীনের সাংহাইয়ের হংখৌ জেলার নর্থ বুন্ড জলতীরবর্তী মঞ্চে 14 মিটার উঁচু এক লাল সুইডিশ ডালা ঘোড়ার দেখা মিলেছে। আগস্টের শেষ পর্যন্ত সেখানে প্রদর্শিত হবে এই শিল্পকর্মটি। চীনের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ও সুইডিশ কারুশিল্পের মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়েছে এটি। বিশ্বের বৃহত্তম ডালাঘোড়ার ভাস্কর্য হিসেবে পরিচিত এই ডালাঘোড়াটি আ কালচারাল জার্নি হোয়ার দ্য ডালা হর্স এনকাউন্টার্স চাইনিজ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ শীর্ষক প্রদর্শনীর প্রধান আকর্ষণ। নর্থ বুন্ড অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক গ্র্যান্ড হলস ভবনসমূহে জনসাধারণের জন্য আয়োজিত প্রথম শিল্প প্রদর্শনী এটি। এর কারুশিল্প ও সংস্কৃতিকে ঘিরে পূর্ব ও পশ্চিমের মধ্যে প্রাণবন্ত সংলাপের একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। সুইডেনের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক প্রতীক ডালা ঘোড়ার ইতিহাস 1700 শতকে ডালার্না অঞ্চলে শুরু হয়। সেখানে কাঠশিল্পীরা অবশিষ্ট পাইন কাঠ দিয়ে নিজেদের সন্তানদের জন্য খেলনা ঘোড়া তৈরি করতেন। প্রদর্শনীতে সুইডিশ শিল্পী এরিক ওলফ উইকল্যান্ড তার দাদার তৈরি 1940-এর দশকের একটি পারিবারিক ঐতিহ্যবাহী ডালা ঘোড়া প্রদর্শন করেন। সেই নিদর্শন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ফোকাসড আয়ন বিম প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ডালা ঘোড়া তৈরি করেছেন বলে
ধারণা করা হয়। এর দৈর্ঘ্য মাত্র 7 মাইক্রোমিটার। এটির দৈর্ঘ্য 7 মাইক্রোমিটার। মানুষের একটি চুলের পুরুত্ব প্রায় 100 মাইক্রোমিটার। তাই এটি সত্যি অত্যন্ত ছোট, দেখতে শুধু ক্ষুদ্র একটি বিন্দুর মতো। প্রদর্শনীতে ঘোড়াকে কেন্দ্র করে চীনের 20টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্পও স্থান পেয়েছে। কারণ চীনা রাশিচক্র অনুযায়ী 2026 সাল হল ঘোড়া বর্ষ। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ফেংসিয়াং অঞ্চলের ঘোড়া থিম ভিত্তিক মাটির ভাস্কর্য। এই কারুশিল্পের ইতিহাস 3000 বছরেরও বেশি পুরনো। একজন তরুণ উত্তরাধিকারী আধুনিক নকশায় মাটির ঘোড়াটি তৈরি করেছেন, যা পরে সংগ্রহশালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি গত অক্টোবর মাসে এই শিল্পকর্মটি সম্পন্ন করি এবং সঙ্গে সঙ্গেই এটি চীনা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য জাদুঘরের সংগ্রহে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া 2 প্রজন্মের কারুশিল্পীদের তৈরি থাং শান ছাই প্রদর্শিত হচ্ছে। এতে ঐতিহ্যবাহী হলুদ, সবুজ, সাদা রঙের ঘোড়ার পাশাপাশি উজ্জ্বল প্যাস্টেল রঙের ম্যাকারন সংস্করণও রয়েছে, যা তরুণ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। এই কারুশিল্প চীনের থাং রাজবংশের আমলে উদ্ভূত, যা নিম্ন তাপমাত্রায় পোড়ানো সিরামিক শিল্পের এক উজ্জ্বল নিদর্শন। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। বাহরাইনের রাজধানী মানামারে অবস্থিত বাহরাইন বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বাহরাইনের তরুণদের মধ্যে চীনা ভাষা ও সংস্কৃতি শেখার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি উঠে আসে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মাঝে চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ বাড়ছে। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা এ বিষয়ে চমক দেখিয়ে যাচ্ছেন। এবছর বাহরাইন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চীনা ভাষায় দক্ষতা দেখিয়ে রীতিমতো বৈশ্বিক মঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দেখে আসা যাক। 2026 সালের চাইনিজ ব্রিজ চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতায় বাহরাইন অঞ্চলের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামারে অবস্থিত বাহরাইন বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বাহরাইনের তরুণদের মধ্যে চীনা ভাষা ও সংস্কৃতি শেখার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি উঠে আসে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল ড্রাগন ও সিংহ নৃত্য, তাইচি, চা অনুষ্ঠান, ক্যালিগ্রাফি, চিত্রাঙ্কন, কুচেং সঙ্গীত, চীনা গান এবং ঐতিহ্যবাহী চীনা নৃত্যের মতো মনোজ্ঞ সব সাংস্কৃতিক পরিবেশনা। এসব পরিবেশনা চীনা ভাষা ও সংস্কৃতির অধ্যয়নের প্রতি বাহরাইনের তরুণদের উৎসাহকে জীবন্তভাবে ফুটিয়ে তোলে। একই সঙ্গে এগুলো বাহরাইনের শিক্ষাঙ্গনে চীনা সংস্কৃতির প্রতি বাড়াতে থাকা আগ্রহ প্রতিফলিত করেছে। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় বিভাগে বিজয়ী শিক্ষার্থী প্রতিনিধিরা ভিডিওচিত্র ও মঞ্চে বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা এবং চীন সফরের অর্জন তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা চীনা ভাষা অধ্যয়ন অব্যাহত রাখার দৃঢ় সংকল্প এবং চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক উন্নয়ন সরাসরি দেখার আকাঙ্ক্ষার কথাও জানান। আমি 8 মাস আগে চীনা ভাষা শেখা শুরু করেছি। আমি একজন শিক্ষার্থী। কখনো কখনো খুব ব্যস্ত থাকলেও আমি কঠোর পরিশ্রম করব। আমি চীনা উৎসবগুলো খুব পছন্দ করি। এগুলো অত্যন্ত আকর্ষণীয়। আমার স্বপ্ন চীনে পড়াশোনা করা। চীনা ভাষা শিখে আমি খুব আনন্দ পাই। এবছর প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় 3টি বিভাগেরই বিজয়ীরা চীনে অনুষ্ঠিত চাইনিজ ব্রিজ প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে বাহরাইনের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। পরবর্তী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।